রহমান রহিম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনাকালীন সময়ে শিক্ষার্থী দেখো, খেয়াল করে আমরা গত পাঠে তোমাদের সাথে কথা বলেছিলাম আর্থিক বিবরণীর বিশদায় বিবরণী নিয়ে। তারই ধারাবাহিকতায় আমরা আজকে তোমাদের সাথে আলোচনা করব সংরক্ষিত আয় বিবরণী এবং সেই সাথে আর্থিক অবস্থার বিবরণী নিয়ে। শিক্ষার্থী খেয়াল করে দেখো, তাহলে আমরা প্রথমে তোমাদের সাথে আমরা কথা বলবো সংরক্ষিত আয় বিবরণী নিয়ে। দেখো খেয়াল করে শিক্ষার্থী, আমরা তাহলে চলে যাই আমাদের প্রথম পাঠে। আমাদের প্রথমে আমরা উপরে কি ব্যবহার করব? কোম্পানির নাম। শিক্ষার্থী খেয়াল করে দেবো, প্রথমে ব্যবহার করতে হবে কোম্পানির নাম। তারপর কী করছি আমরা? সংরক্ষিত আয় বিবরণী। তারপর দেখো যে সালের আমরা কাজ করবো সেই সালটা আমরা ব্যবহার করবো। এখানে কোনো সাল দেখাইনি, কাল্পনিকভাবে আমরা একটা ডট ডট রেখেছি। যে সাল হবে সেই সালটা আমরা ব্যবহার করবো। তারপর সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। এরপর দেখো খেয়াল করে, প্রথমে আমাদের লাগবে সংরক্ষিত আয় বিগত বছর, যা এটা রেয়া মিলের মধ্যেই থাকবে টাকাটা, এই যে এই টাকাটা। এরপরে শিক্ষার্থী দেখো খেয়াল করে, এরপরে নেট আয় চলতি বছরের, যা হয়তো আমরা বিশদ আয় বিবরণী থেকে কোনো সময় পাবো, কোনো সময় আমাদের প্রশ্নপত্রের মধ্যে আমরা পেতে পারি। এই টাকাটা আমরা এখানে দেখাবো, এই টাকাটা। এরপরে দেখো খেয়াল করে শিক্ষার্থী, আয় ফেরত, এই যে এই টাকাটা। তারপরে দুইটা যোগ করে দেখো খেয়াল করে, আমরা এখানে নিয়ে এসে এখানে দুইটাকে যোগ করে দেখিয়েছি। দেখো খেয়াল করে শিক্ষার্থী, এই তিনটা আইটেম যোগ করে আমরা এখানে দেখিয়েছি, এখানে যোগ করে। এরপর বাদ দিতে হবে। দেখো শিক্ষার্থী, বাদ বন্টন লভ্যাংশ বন্টন কী করতে হবে? বাদ দিতে হবে কি? এখান থেকে লভ্যাংশ বন্টন করতে হবে। কী বাদ দেবো আমরা? প্রস্তাবিত লভ্যাংশ। কী বাদ দিতে হবে? প্রস্তাবিত লভ্যাংশ। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ যদি থাকে, আয়কর, এটা আমাদের থাকবে প্রশ্নপত্রের মধ্যে, অর্থাৎ রেয়া মিলের মধ্যে থাকবে আয়কর। এরপর দেখো খেয়াল করে, সঞ্চিত তহবিলের স্থানান্তর, অবলিক আছে যে কোনো ফান্ডে স্থানান্তর। এই কয়টা আইটেম আমরা দেখাবো এখানে। দেখানোর পরে যোগ করে এখানে নামাবো শিক্ষার্থী। এরপরে দেখো খেয়াল করে শিক্ষার্থী, আমরা কী করবো? এইখান থেকে আমরা বাদ দেবো এই দুইটা আইটেম। বাদ দেওয়ার পরে যা থাকবে সেটা হচ্ছে সংরক্ষিত আয়ের জের বা ব্যালেন্স। এটাকে আমরা কী বলবো? সংরক্ষিত আয়ের জের বা ব্যালেন্স। এরপরে আমরা দেখবো শিক্ষার্থী খেয়াল করে, এখানে আমি আশা করি তোমাদের কারো কোনো সমস্যা নেই। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা পার্ট, অর্থাৎ যৌথমূলধনী কোম্পানির দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ পার্ট একটা শিক্ষার্থী। এরপর আমরা চলে যাব আমাদের দ্বিতীয় পার্টে। দেখো খেয়াল করে, আমাদের আর্থিক অবস্থার বিবরণী। প্রথমে এটা একটা সংক্ষিপ্ত রূপ আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে। দেখো খেয়াল করে, এখানে ব্যবহার করবো আমরা কোম্পানির নাম। কী করতে হচ্ছে? আর্থিক অবস্থার বিবরণী। এখানে আমরা সাল ব্যবহার করিনি, সাল ব্যবহার করতে হবে। সালে যদি ওই বছরের সর্বশেষ তারিখ লাগবে এখানে। দেখো খেয়াল করে, দুইটা টাকার ঘর ব্যবহার করেছি। প্রথমে লাগবে সম্পদ সমূহ, অর্থাৎ একাধিক সম্পদ আমাদের থাকবে। সম্পদ সমূহ সমান আর কি লাগবে? দায় ও মালিকানা, দায় ও শেয়ার হোল্ডারদের সত্ত্ব, এই দুইটা আমাদের লাগবে। এখন তো বিস্তারিত এই দুইটার জিনিস আমি বিস্তারিত দেখাবো শিক্ষার্থী। খেয়াল করে দেখো, এগুলো কিন্তু পার্ট, আমাদের গুরুত্বপূর্ণ পার্ট। এই পার্টের জন্য আমাদের গুরুত্বপূর্ণ, এবং খেয়াল করতে পরের যে অধ্যায়টা আছে সেটার জন্য আমাদের গুরুত্বপূর্ণ পার্ট। এই ধাপগুলো আমাদের মনে রাখতে হবে শিক্ষার্থী। বিস্তারিত আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন। দেখো খেয়াল করে, কোম্পানির নাম ব্যবহার করব, তারপর ব্যবহার করতে হবে আর্থিক অবস্থার বিবরণী। এরপরে দেখো খেয়াল করে শিক্ষার্থী, আমরা তারিখ সাল ব্যবহার করব, ওই মাসের সর্বশেষ তারিখ ব্যবহার করব। সম্পদসমূহ, একাধিক সম্পদ আমরা পার্ট পাবো। আমরা সংক্ষিপ্ত রূপে দেখেছিলাম শুধু সম্পদসমূহ। এখানে বিস্তারিত ব্যবহার করতে আমাদের অনেকগুলো পার্ট লাগবে। আমরা দেখো খেয়াল করে, প্রথম পার্টে আমরা ব্যবহার করি স্থায়ী সম্পদ। এখানে প্রথম আমরা ব্যবহার করি, 1 নম্বর আমরা পেয়েছি স্থায়ী সম্পদ। কী কী আমরা পেয়েছি সুনাম। দেখো খেয়াল করি, সুনামের মধ্যে অবলোপন থাকলে আমরা বাদ দিয়ে দেখাবো শিক্ষার্থী। এরপর ভূমি ও দালান করে, এর মধ্যে যদি অবচয় থাকে তাহলে আমরা বাদ দিয়ে দেখাবো। সুনামের যদি অবলোপন থাকে তাহলে বাদ দিয়ে দেখাবো। এর মধ্যে কলকব্জা যন্ত্রপাতি যদি অবচয় থাকে তাহলে বাদ দিয়ে দেখাবো। এরপর আসবাবপত্র আছে, এখানে যদি অবচয় থাকে তাহলে বাদ দিয়ে দেখাবো। এই কয়টা যোগ করে আমরা দেখো খেয়াল করি, এখানে মোট সম্পত্তি দেখো খেয়াল করি, এখানে মোট স্থায়ী সম্পদ আমাদের এখানে দেখাতে হবে। 1 নম্বর পার্টে আমরা পেলাম তাহলে স্থায়ী সম্পত্তি দেখো খেয়াল করি, মোট সম্পদ আমরা এখানে দেখাবো। এরপরে আমরা যাব হচ্ছে দ্বিতীয় নাম্বার, অর্থাৎ সম্পদসমূহের আরেকটা পার্ট আছে আমাদের দ্বিতীয় অংশ। অর্থাৎ 2 নম্বরে দেখো দীর্ঘমেয়াদী বিনিয়োগ। আমাদের দীর্ঘমেয়াদী বিনিয়োগ আমরা কাল্পনিকভাবে এখানে ব্যবহার করেছি 15%। এখানে 15% থাকতে পারে, 10% থাকতে পারে। এখানে আমরা কাল্পনিকভাবে পার্সেন্টেজ দেখিয়েছি। বিনিয়োগ 5%, এরপরে 15% সেভিংস সার্টিফিকেট, এটা আমরা কাল্পনিকভাবে দেখিয়েছি। সরকারি সিকিউরিটি ক্রয় আমরা দেখিয়েছি। সরকারি বন্ড ক্রয়, ক্রয়টা এখানে আমাদের একটু ভুল হয়ে গেছে। ক্রয় হবে এখানে, সরকারি বন্ড ক্রয় হবে এখানে। এবার স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ, এই টোটাল যোগ করে আমরা এখানে দেখেছি। এখানে দেখো খেয়াল করে, এখানে শিক্ষার্থী
এটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ, অর্থাৎ আমরা 2 নাম্বার পেয়েছি সম্পত্তির 2 নাম্বারের মধ্যে পেয়েছি দীর্ঘমেয়াদী বিনিয়োগ এইটা। এরপর আমরা 3 নাম্বার পার্টে চলে যাব। দেখো খেয়াল করে সম্পত্তির মধ্যে চলতি সম্পত্তি। শিক্ষার্থী খেয়াল করে দেখো এগুলো গুরুত্বপূর্ণ পার্ট, পরের অধ্যায়ের জন্য আমাদের কিন্তু। এর মধ্যে দেখো খেয়াল করে শিক্ষার্থী অনাদায়ী বিনিয়োগের সুদ অর্থাৎ বকেয়া বিনিয়োগের সুদ। এরপরে আমরা এখানে দেখেছি বিবিধ দেনাদার অবলিক দেওয়া আছে প্রাপ্য হিসাব। এর মধ্যে দেখো খেয়াল করে প্রশ্নপত্র যদি আমাদের অর্থাৎ সমন্বয় যদি থাকে নতুন অনাদায়ী পাওনা এখান থেকে বাদ দিয়ে দেখা যাবে। যদি নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকে এই দেনাদার বা প্রাপ্য হিসাব থেকে বাদ দিয়ে আমরা এখানে টাকাটা দেখাবো। এরপরে দেখো আমাদের ব্যাংকে হাতে নগদ দেখা দেবো, আমাদের ব্যাংকে জমা দেখা দেবে, সমাপনী মজুত পণ্য দেখা দেবে, প্রাপ্য নোট। এরপরে দেখো শিক্ষার্থী খেয়াল করে বিমা কোম্পানির ক্ষতিপূরণ এবং অনাদায়ী আয় অর্থাৎ বকেয়া আয় যদি থাকে আমাদের কোম্পানিতে। এরপরে দেখা দেবো অগ্রিম ব্যয়। এরপরে আমরা দেখাবো হচ্ছে অব্যবহৃত মণিহারি। এরপরে দেখাবো ভ্যাট চলতি হিসাবের জের আমরা এখানে দেখাবো। এই টোটাল এই চলতি সম্পত্তিগুলো যোগ করে আমরা এখানে নামাবো। শিক্ষার্থী খেয়াল করে দেখো এটা হবে আমাদের মোট সম্পত্তি। শিক্ষার্থী খেয়াল করে দেখো কী হবে, এটা হবে আমাদের মোট সম্পত্তি। আমাদের এর পরের এটা হবে আমাদের মোট টোটাল হবে কি আমাদের চলতি সম্পত্তি। পরের যে পার্ট আছে সেটা আমাদের 4 নাম্বার পার্ট, অসমন্বয় ব্যয় অন্যান্য সম্পদ ও আমাদের দেওয়া আছে অলিক সম্পদ। কি আমরা পেয়েছি এখানে দেখো খেয়াল করে পেয়েছি হলো প্রাথমিক খরচাবলী, বিলম্বিত খরচ, আরও পেয়েছি আমরা হচ্ছে এগুলো সম্পূর্ণ টাকা এগুলো এখানে অবলেখকের কমিশন, শেয়ার অবহার বা বাট্টা আমরা দেখিয়েছি এখানে। সংরক্ষিত আয়ের ডেবিট উদ্বৃত্ত। খেয়াল করে দেখো শিক্ষার্থী আমরা এর আগে সংরক্ষিত আয়ের জের বা উদ্বৃত্ত আমরা নির্ণয় করেছি। ওইখানে আমরা ক্রেডিট জেরও হতে পারে অঙ্কের, ডেবিট জেরও হতে পারে। যদি ডেবিট জের হয় তাহলে আমরা সম্পত্তির দিকে দেখাবো, আর যদি ওই সংরক্ষিত আয়ের যদি ক্রেডিট জের যদি হয় তাহলে আমরা দেখাবো দায়ের পাশে। তাহলে শিক্ষার্থী খেয়াল করে এই আমাদের মোট সম্পত্তি অর্থাৎ এই যে 4টা আইটেম আমরা দেখেছি খেয়াল করতে প্রথম থেকে আমরা আসি। দেখো খালি 1 নাম্বার আমরা হচ্ছে স্থায়ী সম্পদ অর্থাৎ মোট স্থায়ী সম্পদ, 2 নাম্বার দীর্ঘমেয়াদী বিনিয়োগ, 3 নাম্বার চলতি সম্পদ, 4 নাম্বার আমাদের হচ্ছে খেয়াল করে দেখো অসমন্বয় ব্যয় অন্যান্য সম্পদ অলিক সম্পদ। এই 4টা আইটেম যোগ করে আমাদের মোট সম্পদ আমরা এখানে দেখাবো। শিক্ষার্থী সংক্ষিপ্ত আমরা রূপে দেখিয়েছিলাম কিন্তু মোট সম্পদ। এরপর আমরা দেখাবো ওই পার্টির আমাদের শেয়ার হোল্ডারদের সত্ত্ব এবং সেই সাথে দায়। কী লাগবে আমাদের শেয়ার হোল্ডারদের সত্ত্ব এবং সেই সাথে লাগবে হচ্ছে দায়। শিক্ষার্থী খেয়াল করে দেখো এখানে আমাদের দায়ের পাশে প্রথম আমরা লিখবো হচ্ছে শেয়ার মূলধন। কি ব্যবহার করবো আমরা এখানে শেয়ার মূলধন। এখানে দেখো শিক্ষার্থী খেয়াল করে শেয়ার মূলধনে যদি আমরা দেখায় প্রথম আমাদের লাগবে হচ্ছে অনুমোদিত মূলধন। এই অনুমোদিত মূলধনটা কিন্তু বন্ধ থাকবে শিক্ষার্থী দেখো খেয়াল করে। কিন্তু একটু খেয়াল করে দেখো এখানে আমাদের শেয়ারের অর্থাৎ প্রতিটি শেয়ারের একটা শেয়ারের দাম যদি 10 টাকা হয় সেটা সংখ্যা এবং সেই সাথে কতখানি শেয়ারের মূল্য এটা গুণন করে আমরা টাকাটা দেখাবো এখানে দেখে হিসাবটা বন্ধ করে দেখাবো। শিক্ষার্থী এইটা হলো অনুমোদিত মূলধন। কোম্পানি যতখানি শেয়ার বিক্রি করে সর্বোচ্চ মূলধন সংগ্রহ করবে এটাকে বলবো আমরা অনুমোদিত মূলধন। এরপরে দেখিয়েছি আমরা ইস্যুকৃত মূলধন। দেখো খেয়াল করে এখানে প্রতিটি 10 টাকা করে হতে পারে শেয়ারের মূল্য 1000 বা 100 খানি শেয়ারের মূল্য। এটা আমরা হিসাবটা বন্ধ করে দেখাবো শিক্ষার্থী। এরপর আমরা দেখেছি দেখো খেয়াল করে বিলিকৃত বা অবলিক এখানে বিলিকৃত তলবকৃত মূলধন আমরা দেখেছি এখানে। এটাও দেখো শিক্ষার্থী এটা আমাদের বন্ধ করে দেখাতে হবে এখানে শিক্ষার্থী। এখানে দেখো খেয়াল করে আমরা প্রতিটি এখানে আমরা 10 টাকা করে কতখানি শেয়ারের মূল্য কতখানি শেয়ার এখানে আমাদের 10,000 বা 1000 শেয়ারের মূল্য আমরা এখানে দেখো খেয়াল করে আমরা বন্ধ করে দেখিয়েছি। এরপর আমরা দেখাবো এই 3টা আইটেম দেখো শিক্ষার্থী বন্ধ করে কিন্তু আমাদের দেখাতে হবে। কী কী বন্ধ করে দেখাতে হবে অনুমোদিত মূলধন এটা বন্ধ, ইস্যুকৃত মূলধন এটা আমাদের বন্ধ করে দেখাতে হবে, বিলিকৃত তলবকৃত মূলধন এটা আমাদের বন্ধ করে দেখাতে হবে। কিন্তু এর পরের যে আইটেম থাকলো আমাদের শিক্ষার্থী দেখো খেয়াল করে পরিশোধিত মূলধন অবলিক দেওয়া আছে আমাদের আদায়কৃত মূলধন। এই টাকাটা কিন্তু খোলা থাকবে শিক্ষার্থী। খেয়াল করে দেখো এটা আমাদের শেয়ার এটা হচ্ছে মূলত কোম্পানির মূলধন। পরিশোধিত মূলধন বা হচ্ছে আদায়কৃত মূলধন এই টাকাটি হচ্ছে খোলাভাবে দেখাতে হবে। এটা হলো 1 নম্বর পার্ট। শিক্ষার্থী খেয়াল করে দেখো শেয়ার হোল্ডারদের সত্ত্ব এবং দায় 1 নম্বরের পার্ট। 2 নম্বর পার্টে আমরা চলে যাব শিক্ষার্থী। দেখো খেয়াল করে আমরা কি পেয়েছি সঞ্চিতি ও উদ্বৃত্ত। সঞ্চিতি এবং কি পেয়েছি আমরা উদ্বৃত্ত। এখানে আমরা কি তাহলে দেখাবো সঞ্চিতি তহবিল অবলিক কি দেখেছি সাধারণ সঞ্চিতি আমরা এখানে দেখেছি। দেখো খেয়াল করে টাকাটা শেয়ার অধিহার বা হচ্ছে শেয়ার প্রিমিয়াম আমরা এখানে দেখাবো। এরপর প্রতিপূরক তহবিল শিক্ষার্থী আমরা এখানে দেখাবো। এখানে দেখো খেয়াল করে সংরক্ষিত আয়ের ক্রেডিট যেরকম আমরা এর কিছুক্ষণ আগে কথা বললাম
যে সংরক্ষিত আয়ের ডেবিট জেরও হতে পারে, ক্রেডিট জেরও হতে পারে। যদি ক্রেডিট জের হয় তাহলে দায়, আর ডেবিট জের যদি হয় তাহলে সম্পদ তাকে আমরা সম্পত্তি দিয়ে দেখেছি। এখানে দেওয়া খেয়াল করে এগুলো আমরা পার্ট আমরা দেখেছি। শিক্ষার্থী এখানে কিন্তু আমরা আগেই বলে নিয়েছি তোমাদেরকে, তোমাদের সাথে আমরা আগেই কথা বলেছি এই পার্টের সাথে সম্পর্কিত যে যে আইটেমগুলো আছে পরের যে অধ্যায় আছে সেগুলো কিন্তু এই পার্টগুলো আমাদের কিন্তু লাগবে। সুতরাং এগুলো পার্ট করে দেওয়া আছে শিক্ষার্থী, খুব ভালোভাবে তোমরা এগুলোকে আত্মস্থ করবে। এরপরে দেখো শিক্ষার্থী খেয়াল করে দেখো আমরা পরে যে 2 নম্বর ধাপে দেখো খেয়াল করে আমরা পেয়েছি এই টাকাটা। এরপর দেখো খেয়াল করে দীর্ঘমেয়াদী ঋণ, আমরা দীর্ঘমেয়াদী ঋণের মধ্যে কী কী পেয়েছি হচ্ছে বন্ধকি ঋণ, সেই সাথে ডিবেঞ্চার, আরও পেয়েছে হচ্ছে আমাদের ঋণপত্র, আরও পেয়েছি সেই সাথে খেয়াল করে দেখো শিক্ষার্থী ঋণ এবং ব্যাংক ঋণ, এগুলো প্রত্যেকটা পার্ট আমরা যোগ করে দেখাবো এখানে। এবং 4র্থ নম্বর ধাপে দেখো খেয়াল করে শিক্ষার্থী আমরা আগেই বলেছি তোমাদেরকে যেগুলো আমাদের গুরুত্বপূর্ণ পার্ট কিন্তু পরের অধ্যায়ের জন্য বারবার আমি হিয়ারিং দিচ্ছি তোমাদেরকে যে এই অধ্যায়ে লাগবে এগুলা, প্লাস হচ্ছে আমাদের পরের অধ্যায়ে লাগবে, সেই জন্য আমরা পার্ট করে দেখেছি। এরা শিক্ষার্থী খুবই আত্মস্থ করবে, তোমরা ভালোভাবে আত্মস্থ করবে। 4 নম্বর দেখো খেয়াল করে 4 নম্বর আমরা পেয়েছি চলতি দায় ও ভবিষ্যৎ তহবিল। দেখো প্রদেয় বিল বা পাওনাদার হিসাব, প্রদেয় বিল দেখিয়েছি এখানে। সেসাথে আরও দেখিয়েছি আমরা দেখো খেয়াল করে ব্যাংক জমাতিরিক্ত, আরও দেখেছি বকেয়া খরচাবলী, দেখিয়েছি আমরা দাবিহীন লভ্যাংশ। সেই সাথে খেয়াল করে দেখো শিক্ষার্থী আমরা আরও দেখেছি তোমাদেরকে আয়কর সঞ্চিতি, প্রস্তাবিত লভ্যাংশ আমরা দেখেছি তোমাদেরকে। দেখো শিক্ষার্থী খেয়াল করে এর সাথে আরও আমি তোমাদেরকে দেখেছি কর্মচারী কল্যাণ তহবিল, সেটাতে দেখেছি বিমা তহবিল, উৎসস্থলে করকর্তন। আরও দেখো শিক্ষার্থী আমরা এখানে দেখেছি বিনিয়োগ হ্রাস বৃদ্ধিজনিত তহবিল। এগুলো দেখো খেয়াল করে প্রত্যেকটা পার্ট আমরা যোগ করে এখানে নামিয়েছি। এখন দেখো খেয়াল করে শিক্ষার্থী আমরা পরে দেখো খেয়াল করতে এখন তাহলে আমরা কী করবো দেখো খেয়াল 1 নম্বর আমরা শেয়ার হোল্ডারদের থেকে পেয়েছি এই টাকাটা আমরা যোগ করব। 2 নম্বর সঞ্চিতি তহবিল থেকে যে টাকাটা পেয়েছি সেই টাকা যোগ করব। 3 নম্বর আমরা দীর্ঘমেয়াদী ঋণ থেকে যা পেয়েছি সেটা আমরা যোগ করে দেখাবো। 4 নম্বর আমাদের চলতি দায় ও ভবিষ্যৎ তহবিল থেকে যে টাকাটা পেয়েছি সেই টাকাটা আমরা যোগ করে এখানে দেখাবো শিক্ষার্থী। তাহলে দেখো খেয়াল করি এগুলো আমরা যোগ করে টোটাল আমরা এনে শেয়ার হোল্ডারদের সত্ত্ব এবং দায় আমরা দেখিয়ে থাকবো। অর্থাৎ দেখো খেয়াল করে শিক্ষার্থী আমরা আগেই যে তোমাদের সংক্ষিপ্ত রূপ বলেছিলাম সেখানে ছিল আমাদের যে সম্পদ এবং দায় সমান সমান হবে, এখানে আমরা ঠিক তাই পেয়েছি শিক্ষার্থী। তাহলে দেখো খেয়াল করে শিক্ষার্থী এগুলো আমাদের ভালোভাবে আত্মস্থ কিন্তু করতে হবে। প্রিয় শিক্ষার্থী আজকের আলোচনার সাথে আমি তোমাদেরকে এগুলো নিয়ে একটু আবার দেখাচ্ছি, যেহেতু এটা পরের পার্টের সাথে আমাদের সম্পর্ক আছে, অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণীর সাথে আমাদের দেখো খেয়াল করে সম্পত্তির সময়ের মধ্যে আমাদের থাকবে হচ্ছে স্থায়ী সম্পদ, আর থাকবে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, আর থাকবে হচ্ছে আমাদের চলতি সম্পদ। এগুলো পুরোটা পার্ট কিন্তু আমাদের পরের ধাপের জন্য ইম্পর্টেন্ট, বারবার কিন্তু বলছি ওদের জন্য তো ইম্পর্টেন্টই, পরের পার্টের জন্য ইম্পর্টেন্ট। সুতরাং শিক্ষার্থীগুলো ভালো করে কিন্তু আত্মস্থ করতে হবে। 4 নম্বর আমাদের পেয়েছি অসমন্বয় ব্যয়, অন্যান্য সম্পদ ও অলিক সম্পদ আমরা পেয়েছি। এলে 4টা পার্ট যোগ করে আমরা মোট সম্পত্তি পেয়েছি শিক্ষার্থী। এরপর আমরা শেয়ার হোল্ডারদের সত্ত্ব এবং দায়, এগুলো আমরা 1 নম্বর পেয়েছি। দেখো খেয়াল করে পরিশোধিত আদায়কৃত মূলধন আমরা পেয়েছি। এগুলা অনুমোদিত মূলধন, ইস্যুকৃত মূলধন, বিলিকৃত মূলধন, এগুলো প্রত্যেকটা পার্ট আমাদের এখানে বন্ধ করে আসতে হবে। শুধু পরিশোধিত মূলধন এবং আদায়কৃত মূলধন এখানে আমাদের খোলা কিন্তু রাখতে হবে শিক্ষার্থী। এরপর আমরা 2 নম্বর পেয়েছি সঞ্চিত উদ্বৃত্ত দায়ের মধ্যে পেয়েছি দীর্ঘমেয়াদী দায় পেয়েছি। 4 নম্বর পেয়েছি আমাদের চলতি দায় ও ভবিষ্যৎ তহবিল। এগুলো ঠিক এইভাবে আমরা আমাদের পার্ট আমাদের দেখেছি শিক্ষার্থী। খেয়াল করে দেখো তাহলে এগুলো তোমরা পার্টগুলো ভালোভাবে বাসায় আত্মস্থ করবে, অর্থাৎ লিখে তোমরা আত্মস্থ করবে। এগুলো পরের পার্টের জন্য আমাদের গুরুত্বপূর্ণ একটা অংশ। খেয়াল করে দেখো শিক্ষার্থী আমি তাহলে আজকে আর পার্ট তোমাদেরকে নিয়ে আগাচ্ছি না, এগুলো তোমরা বাসায় ভালো করে স্টাডি করবে। অর্থাৎ লিখে যদি তোমরা আত্মস্থ করো, লিখে যদি তোমরা পড়ো, তাহলে আমার মনে হয় ভালো কার্যকারিতা দেবে তোমাদের। তাহলে আমি আর আজকে আর এখানে সময় নিচ্ছি না, তাহলে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।